1944 সালের 6 জুন উত্তাল আটলান্টিক মহাসাগরের বুকে সৈন্যবাহী প্রায় 7,000 জাহাজ আস্তে আস্তে নাৎসি দখলকৃত ফ্রান্সের নরমান্ডির দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র আর কানাডার সম্মিলিত এই বাহিনীর বহরে আছে 1,60,000 সৈন্য। তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নরমান্ডিতে শক্ত অবস্থানে থাকা নাৎসি বাহিনীকে পরাজিত করে সেখানকার 5টা সমুদ্র সৈকত দখল করে নেওয়া। নরমান্ডির বেশ খানিকটা দূরে থাকতেই এই বিশাল বাহিনী নাৎসি নৌবাহিনীর পেট্রোল টিমের চোখের সামনে পড়ে গেল। 1 মিনিটের মধ্যে খবর পৌঁছে গেল জার্মান কমান্ড সেন্টারে। হিটলার আগে থেকেই জানতেন যে কোনো সময় ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আক্রমণ আসবে। তাই তিনি পশ্চিম ইউরোপে আটলান্টিক মহাসাগরের তীরে 1,11,846 কিলোমিটার ব্যাপী একটি প্রতিরক্ষা লাইন তৈরি করে রেখেছিলেন, যার নাম হলো আটলান্টিক লাইন। পানিতে ওয়াটার মাইন, মাটিতে ধাতব ধারালো পাইক, বিচের বালুর ভিতর লুকানো ল্যান্ডমাইন, স্ট্র্যাটেজিক লোকেশনে স্থাপিত হেভি আর্টিলারি, হেভি মেশিন গান আর সুসজ্জিত বাংকার এই লাইনকে করেছে দুর্ভেদ্য। নরমান্ডিও এর ব্যতিক্রম ছিল না। খবর পাওয়ার সাথে সাথে নাৎসি বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করল। নরমান্ডির সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটে থাকা শক্তিশালী ঘাঁটি আর বাংকারে 50,000 জার্মান সৈন্য অবস্থান নিয়ে নিল। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই নরমান্ডিতে মিত্রবাহিনী পৌঁছে গেছে। তবে নৌকা থেকে নেমে সমুদ্রের সৈকতে উঠতে উঠতেই তীব্র জার্মান বাধার সামনে পড়ল তারা। ভারী মেশিন গান দিয়ে তাদের সুরক্ষিত বাংকার থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে নাৎসি বাহিনী। একের পর এক কামানের গোলা নরমান্ডির বুকে আছড়ে পড়তে থাকে। একটু পরপর বিস্ফোরিত হতে থাকে ল্যান্ডমাইন। কয়েক ঘন্টার মধ্যে 1000-এর উপর সৈন্য নিহত হয়, আহত হয় 10,000। তবে মিত্রবাহিনী হাল ছাড়ল না। প্লাটুন প্লাটুন সৈন্য একের পর এক নৌকায় করে নরমান্ডির সমুদ্র সৈকতে আসতে থাকলো। একই সাথে মিত্রবাহিনীর বিমান বাহিনীর বহরও নাৎসি বাহিনীর ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালানো শুরু করল। অন্যদিকে নাৎসি বিমান বাহিনী এত অল্প সময়ে নরমান্ডিতে আসার সুযোগ পায়নি। আর এইখানেই যুদ্ধের মোড় পাল্টে গেল। তীব্র এয়ার স্ট্রাইকের মুখে নাৎসি বাহিনীর মেশিন গান আর আর্টিলারির গুলির তীব্রতা বেশ খানিকটা কমে গেল। এ সুযোগে স্থলপথে 1,00,000-এরও বেশি মিত্রবাহিনীর সৈন্য নরমান্ডির সমুদ্র সৈকত অতিক্রম করে ভিতরে প্রবেশ করে ফেলেছে। আকাশপথে আর স্থলপথে তীব্র আক্রমণের মুখে নাৎসি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ইতিহাসের অন্যতম রক্তাক্ত এই দিনটি ডি-ডে নামে পরিচিত। এই দিনের পর থেকেই নাৎসি বাহিনীর পতনের সূচনা হয়। নরমান্ডিতে প্রায় 12 সপ্তাহ ভয়াবহ যুদ্ধের পর নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে। এরপর আস্তে আস্তে নরমান্ডি দিয়ে যুক্তরাজ্য থেকে বিপুল পরিমাণ ট্যাঙ্ক, কয়েক টন গোলা বারুদ, ভারী অস্ত্রশস্ত্র এবং আরও কয়েক লাখ সৈন্য নিয়ে আসে মিত্রবাহিনী। আস্তে আস্তে পুরো ফ্রান্স পুনরুদ্ধার করতে সক্ষম হয় তারা। সবশেষে বার্লিনের পতন আর জাপানি সাম্রাজ্যের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। মানবজাতির ইতিহাসের অন্যতম ভয়াবহ এই অধ্যায়ের সূচনাটা আসলে হয়েছিল কিভাবে বিশ্বের 70টি দেশ এই যুদ্ধে জড়িয়ে গেল। আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী জোটের দেশগুলোর শীর্ষ নেতারা পরাজিত দেশগুলোর বিরুদ্ধে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। অটোমান সাম্রাজ্য ভেঙে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় ব্রিটেন আর ফ্রান্স, আর অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে তৈরি হয় 10টি আলাদা রাষ্ট্র। 1919 সালের 28 জুন ফ্রান্সের ভার্সাইতে প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়াল আত্মসমর্পণ পত্র হিসেবে পরিচিত ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী পশ্চিম জার্মানির বেশ বড় একটা অংশ ফ্রান্স আর বেলজিয়াম নিজেদের মধ্যে ভাগ করে নেয়, আর পূর্ব জার্মানির বেশ বড় একটা অংশ নিয়ে পোল্যান্ড নামের আলাদা একটি রাষ্ট্র গঠন করা হয়। জার্মান সেনাবাহিনীর উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এগুলোর মধ্যে অন্যতম হল সাবমেরিন আর যুদ্ধবিমান ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, দেশটির মোট সৈন্য সংখ্যা 1,00,000-এর নিচে রাখা, মাত্র 6টা যুদ্ধজাহাজ রাখা ইত্যাদি। এখানেই শেষ না। বিশ্বযুদ্ধে ধ্বংসযজ্ঞ আর ক্ষয়ক্ষতির জন্য জার্মানিকে সম্পূর্ণ দায়ী করে তাদের উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়। সংখ্যাটা হলো 6,600 মিলিয়ন পাউন্ড, যা 1919 থেকে 1984 পর্যন্ত কিস্তিতে শোধ করতে হবে জার্মানিকে। এই ক্ষতিপূরণ শোধ করতে যুদ্ধ পরবর্তী জার্মানির অর্থনীতিতে বিশাল ধস নামে। মুদ্রাস্ফীতি হয়ে যায় আকাশচুম্বী। 1918 সালে যেখানে $1 4 জার্মান মুদ্রার সমান ছিল, সেখানে 5 বছরের মধ্যে 1923 সালে
$1 হয়ে যায় 4200 কোটি বা 4.2 ট্রিলিয়ন জার্মান মুদ্রার সমান। এদিকে ইতালি জয়ী দেশগুলোর জোটে থেকেও বাকি মিত্র দেশগুলোর কাছ থেকে বেশ বৈষম্যমূলক আচরণ পাচ্ছিল। মিত্রবাহিনী তাদের হয়ে যুদ্ধ করার বিনিময়ে ইতালিকে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইতালি অত্যন্ত সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। উল্টো যুদ্ধে তাদের প্রায় 6 লাখ মানুষ নিহত হয়। এর ফলে ইতালির সাধারণ মানুষজনের মধ্যে বেশ ক্ষোভ আর হতাশা কাজ করছিল। এসব ঘটনার প্রভাবে 1920 সালের দিকে জার্মানি আর ইতালিতে কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান শুরু হয়। এরকমই একজন উগ্র ডানপন্থী নেতা বেনিতো মুসোলিনি 1928 সালে ইতালির ক্ষমতায় চলে আসেন। ক্ষমতায় এসে অন্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেশটিতে ফ্যাসিজম কায়েম করেন তিনি। 1929 সালে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামলে সারা বিশ্বে তীব্র অর্থনৈতিক মন্দা শুরু হয়, যা ইতিহাসের দ্য গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। এর প্রভাব পড়ে ইউরোপেও। মন্দার ফলে জার্মানির আগে থেকেই ভাঙা অর্থনীতি একবারেই পঙ্গু হয়ে যায়। বেকারত্বের হার ছাড়িয়ে যায় 30%। এমন পরিস্থিতিতে জার্মানির মানুষদের রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন আর ক্ষোভ প্রকাশ করা ছাড়া কিছুই করার ছিল না। এসব আন্দোলন আর বিশৃঙ্খলার মধ্যেই ওই বছর জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে উগ্র ডানপন্থী দল এনএসডিএপি জয়লাভ করে। এই দল সংক্ষেপে নাৎজি পার্টি নামে পরিচিত ছিল, যার প্রধান ছিলেন জনৈক অ্যাডলফ হিটলার। নাৎজি পার্টির সভাপতি অ্যাডলফ হিটলার দেশটির সরকার প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনিও মুসোলিনির মতো একই কায়দায় সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে জার্মানিতে ফ্যাসিজমের সূচনা করেন। 1933 সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ শোধ করা বন্ধ করে দেন। এরপর আস্তে আস্তে ভার্সাই চুক্তির বাকি শর্তগুলো থেকেও বেরিয়ে আসতে শুরু করেন। চুক্তি অনুযায়ী যেখানে জার্মানির মোট সেনাবাহিনীর সৈন্য সংখ্যা 1 লাখের বেশি হওয়ার কথা না, সেখানে 1935-এর মধ্যে জার্মান সৈন্য সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যায়। নিষেধাজ্ঞা ভঙ্গ করে হিটলার তৈরি করেন লুফটওয়াফে নামে অত্যাধুনিক বিমান বাহিনী। আন্তর্জাতিক মহলে হিটলারের এসব কর্মকাণ্ডের টুকটাক সমালোচনা হলেও কোনো পরাশক্তি দেশ খুব বেশি আপত্তি দেখায়নি, আর জাতীয় পর্যায়ে হিটলার জনপ্রিয়তা চক্রবৃদ্ধি হারে বাড়ছিল। 1936 সালে দুই স্বৈরশাসক মুসোলিনি আর হিটলার একটা দ্বিপাক্ষিক সামরিক চুক্তি করে ফেলেন, যা রোম বার্লিন এগ্রিমেন্ট নামে পরিচিত। হিটলার 1935 থেকে 1936 এই সময়ে প্যান জার্মানিজম নামের একটি মতবাদ ছড়িয়ে দিতে শুরু করেন। এই মতবাদ অনুসারে জার্মানরা মানব জাতির মধ্যে সবচেয়ে উঁচু প্রজাতির অ্যারিয়ান বংশোদ্ভূত। একই সাথে জাপানিরা পূর্বে এশিয়া মহাদেশের অ্যারিয়ান প্রজাতি, আর অন্যদিকে ইহুদিরা মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতি। তাদের নির্মূল করে অ্যারিয়ানদের জন্য জায়গা তৈরি করতে হবে, আর খুব শীঘ্রই অ্যারিয়ান জার্মানরা পুরো বিশ্ব শাসন করবে। হিটলার এই মতবাদ মনে প্রাণে বিশ্বাস করতেন। এজন্যই তার পরিকল্পনা ছিল প্রথমে সব জার্মানভাষী দেশকে একত্রিত করা, তারপর আস্তে আস্তে পুরো ইউরোপ দখল করা। তার এ বড় পরিকল্পনার অংশ হিসেবেই 1938 সালের 12 মার্চ প্রতিবেশী অস্ট্রিয়াতে জার্মান সেনাবাহিনী বিনা বাধায় ঢুকে যায় এবং অস্ট্রিয়া দখল করে নেয়। ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স আর ব্রিটেন এ নিয়ে কোনো প্রতিবাদ করেন। এত সহজে অস্ট্রিয়া দখল করে হিটলার বাকি ইউরোপকে দুর্বল ভাবা শুরু করেন এবং চেকোস্লোভাকিয়ার দিকে নজর দেন। চেকোস্লোভাকিয়ার সুদাতেনল্যান্ডে প্রায় 35 লাখ জার্মান বসবাস করত, তাই চেকোস্লোভাকিয়া দখল করা হিটলারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তৎকালীন চেকোস্লোভাকিয়া সরকার ভেবেছিল হিটলার আক্রমণ করলে ব্রিটেন আর ফ্রান্স অবশ্যই বাধা দেবে। তবে তৎকালীন ব্রিটেন প্রধানমন্ত্রী নেভাল চেম্বারলেইন যুদ্ধের পক্ষে ছিলেন না। তিনি কূটনৈতিকভাবে বিষয়টা সমাধান করার সিদ্ধান্ত দিলেন। তার উদ্যোগে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর ইতালির মধ্যে একটা বৈঠক ডাকা হলো। 13 সেপ্টেম্বর 1938-এ হওয়া এই বৈঠকের সিদ্ধান্ত হলো জার্মানি জার্মান সংখ্যাগরিষ্ঠ সুদাতেনল্যান্ড দখলে নিতে পারবে, তবে শর্ত হলো হিটলার বাকি চেকোস্লোভাকিয়া এবং আর কোনো দেশের দিকে নজর দিতে পারবে না। হিটলার এই চুক্তিতে স্বাক্ষর করলেন। একই দিনে চেম্বারলেইন আর হিটলার গ্রেট ব্রিটেন আর জার্মানির মধ্যেও একটা শান্তি চুক্তি স্বাক্ষর করেন। কোনো প্রকার রক্তপাত ছাড়া কূটনৈতিকভাবে বিষয়টা সমাধান করে চেম্বারলেইন ব্রিটেনের সাধারণ মানুষদের সামনে রীতিমতো হিরো বনে গেলেন। কিন্তু মাত্র 6 মাসের মধ্যে হিটলার চুক্তি ভেঙে বাকি চেকোস্লোভাকিয়া আক্রমণ করে দখল করে নেয়। এসব ঘটনায় পুরো ইউরোপের মানুষের মধ্যে বিশাল আরেকটি যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে, এবং তাদের এই আশঙ্কা একদমই ভুল ছিল না।
1939 সালের 1 সেপ্টেম্বর জার্মান সেনাবাহিনী 52টি ডিভিশনের প্রায় 10 লাখ সৈন্য নিয়ে পোল্যান্ড আক্রমণ করে। পরদিনই ব্রিটেন আর ফ্রান্স জার্মানিকে পোল্যান্ডে সেনা অভিযান বন্ধ করার আল্টিমেটাম দেয়, কিন্তু জার্মানি এই হুমকিকে পাত্তা না দিয়ে তাদের অভিযান চালিয়ে যায়। ফলে 3 সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। Consequently, this country is at war with Germany. শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।